সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে কূটনৈতিক দৌড়ঝাঁপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যদি তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হয় তাহলে এই নির্বাচনে তা কার্যকর হবে না কেন জানিয়ে দেব। অবৈধ ইউনূসের লুটপাটে শূন্য হয়ে এবার বন্ধ হয়ে যাওয়ার পথে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গাজীপুরে ভূমিকম্পের সময় আহত 252 জন হাসপাতালে ভর্তি, বেশিরভাগ শ্রমিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাকায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গণহত্যার দায়ে পৃথিবীর যে কোনো আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জনগণ দেশের মালিকানা ফিরে পেয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারেই বিস্তারিত। চাঞ্চল্যকর তথ্য, বাংলাদেশের প্রায় অর্ধেক ভোটার শেখ হাসিনার দল আওয়ামী লীগকে সমর্থন করে। রয়টার্সের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে বাংলাদেশের প্রায় অর্ধেক ভোটার এখনও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সমর্থক। এই জরিপটি 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথিত জাতীয় নির্বাচন প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যখন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা চলমান এবং দলের নেতৃবৃন্দ অনেকেই জেলে বা বিদেশে আত্মগোপনে রয়েছেন। এই খবরটি রয়টার্সের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ সংক্রান্ত একটি পোস্টে শেয়ার করা হয়েছে। এদিকে সজীব ওয়াজেদ জয় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন। তিনি বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হয় তবে এই নির্বাচন থেকে কেন নয়। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র সজীব ওয়াজেদ জয়। আজ এক মন্তব্যে তিনি বলেন, ইউনিয়ন সরকারের অধীনে দেওয়া এই রায় প্রহসনমূলক এবং সরকারের ইচ্ছার প্রতি রাবার স্ট্যাম্প ছাড়া আর কিছুই নয়। সুপ্রিম কোর্ট আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বাহলের রায় দিলেও তা আসন্ন নির্বাচনে কার্যকর হবে না, বরং পরবর্তী ভবিষ্যৎ নির্বাচনে প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তকে কঠোর সমালোচনা করে জয় বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হয় তবে এই নির্বাচনে তা কার্যকর হবে না কেন। তিনি বলেন, বর্তমান ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই তত্ত্বাবধায়ক ব্যবস্থার মানদণ্ড পূরণ করে না এবং রায়টিও রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই দেওয়া হয়েছে। জয়ের অভিযোগ, সরকারের আসন্ন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা না রেখে নিজেদের পছন্দমতো একটি সাজানো ও প্রহসনমূলক নির্বাচন আয়োজন করতে চায়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব প্রগতিশীল দলকে নিষিদ্ধ করে ভোটকে পুরোপুরি নিয়ন্ত্রণ করাই লক্ষ্যে এক ব্যবস্থা। তার দাবি, গত 1.5 বছরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হাজারো নেতাকর্মী এবং শতাধিক সাবেক এমপিকে কোনো বিচার প্রক্রিয়া ছাড়াই আটক রাখা হয়েছে। গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু এবং পুলিশের গুলি চালানোর নির্দেশ প্রমাণ করে যে সরকার দমনমূলক নীতি অনুসরণ করছে। এদিকে ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে কূটনৈতিক দৌড়ঝাঁপ। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে এখন নির্বাচন, অন্তর্বর্তী সরকার, ভূমিকা এবং ক্ষমতা নিয়ে তৈরি হওয়া নতুন সমীকরণ। এই সংকটে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হল ক্ষমতার ভিত্তি মজবুত করতে এবং নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন মহল তৎপরতা। এর ভেতরে দ্রুত উত্থান ঘটেছে এক শ্রেণীর সুবিধাবাদী রাজনীতিক, যারা ক্ষমতার দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের অবস্থান পাল্টে নিচ্ছে। প্রশাসন, কূটনৈতিক বলয়, এমনকি নিরাপত্তা কাঠামোর ভেতরেই এমন প্রবণতা স্পষ্ট হচ্ছে। রাজনীতিতে প্রচলিত আলোচনায় আছে ডক্টর ইউনূস নির্বাচন ছাড়াই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার আগ্রহ কূটনৈতিক মহলে ব্যক্ত করছেন। এ ধরনের কথোপকথনকে ঘিরে জামাত, এনসিপি এবং কয়েকটি ক্ষুদ্র রাজনৈতিক গোষ্ঠীর সমর্থনের কথা বিভিন্ন মহলে দাবি। এই প্রেক্ষাপটে পাকিস্তান ফ্যাক্টর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছু রাজনৈতিক ব্যাখ্যায় বলা হচ্ছে, পাকিস্তান কূটনৈতিকভাবে বর্তমান ক্ষমতার সমীকরণে আগ্রহ দেখাচ্ছে এবং ডক্টর ইউনূসকে কেন্দ্র করে কিছু প্রভাব খাটানোর চেষ্টা করছে। সেনাবাহিনীর ভেতরে পাকিস্তানপন্থী হিসেবে পরিচিত কয়েকজন অফিসার্স, বিশেষত কিউএমজি ফাইজুর রহমান ও পিএসও কাবরুল হাসানের নেতৃত্বে একটি অংশ ক্ষমতায় ভাগাভাগিতে আগ্রহী, এমন দাবিও ছড়াচ্ছে রাজনৈতিক মহলে। তবে এসবই এখনও আনুষ্ঠানিক দাবি এবং যাচাইযোগ্য তথ্যের বাইরে। এদিকে আলোচনায় আছে কূটনৈতিক লবিংয়ের বিষয়টি।
নিরাপত্তা উপদেষ্টা খালিয়ালি রিয়াজ একদল নীতি পরামর্শক পশ্চিমা কূটনৈতিকের কাছে বর্তমান ক্ষমতার বিন্যাসকে বৈধ ও প্রয়োজনীয় হিসেবে গড়ে তুলে ধরার চেষ্টা করছে এমন অভিযোগ রয়েছে। গাজীপুরে ভূমিকম্পের সময় আহত 252 জন, হাসপাতালে ভর্তি, বেশিরভাগই শ্রমিক। আজ শুক্রবার সকাল 10:38 অনুভূত কয়েক সেকেন্ডের শক্তিশালী ভূমিকম্পে গাজীপুরে মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক। উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্প কারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। গাজীপুরে বেশ কয়েকটি শিল্প কারখানায় আতঙ্কে নামতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন। ভূমিকম্পে আহত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোয় বিকেল 5টা পর্যন্ত 252 জন মানুষ ভর্তি আছেন। তাদের বেশিরভাগই পোশাক শ্রমিক। মহানগরীর টঙ্গী এলাকায় ভূমিকম্পের সময় পিনাকি গার্মেন্টস এবং ফ্যাশন প্লাস গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। শ্রমিকেরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে গেট এবং সিঁড়িতে প্রচণ্ড ভিড় ও হুড়োহুড়ি সৃষ্টি হয়। এই সময় অনেক শ্রমিক পদদলিত হন। এই ঘটনায় শ্রমিকেরা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন এবং আতঙ্কে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। বলেন, আতঙ্কে বের হতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ঢাকায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় আটক মোহাম্মদ মোক্তার হোসেন, 40 বছর, ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গোয়েন্দা বিভাগের ডিবির হেফাজতে মারা গেছেন। মোক্তারের মারা যাওয়ার তথ্য আজ শুক্রবার নিশ্চিত করেছে ডিএমপি। তারা এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে। কিবরিয়া ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন। গত সোমবার সন্ধ্যায় মুখোশধারী 3 সন্ত্রাসী মিরপুর 12 নম্বরের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেন। আজ বেলা 1টার পর ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় মিরপুর 12 নম্বর সেকশনের বি ব্লকের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামের দোকানে ঢুকে মুখোশধারী দুর্বৃত্তরা এলোপাথারি গুলি চালিয়ে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা করেন। এই ঘটনায় তার স্ত্রী সাবিয়া আক্তার বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি 7-8 জন। সুষ্ঠু তদন্ত সহ জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে মামলাটি ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়। এর পরিপ্রেক্ষিতে ডিবি গতকাল বৃহস্পতিবার শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত নজরুম, নাসুম ও জামানকে গ্রেফতার করে। এদিকে গণহত্যার দায়ে পৃথিবীর যে কোনো আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে অভিযুক্তরা দোষী। ট্রাইব্যুনালও প্রমাণ হয়েছে এরাই জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত। শুক্রবার 21 নভেম্বর সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কর্মমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা যেমন শিক্ষার দিকে নজর দিচ্ছি, তেমনি নজর দিচ্ছি আইনের শাসনের দিকে। কিভাবে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, আমরা তার প্রতি নজর দিচ্ছি। নিরপরাধ মেজর সিনহা পুলিশি দুর্বৃত্তায়নে হত্যার শিকার হন। আমরা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে সেই মামলার বিচার নিশ্চিত করতে পেরেছি। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পেরেছি। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা চালানোর অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে আমরা ট্রাইব্যুনালে মামলা করেছি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছি। আজ ট্রাইব্যুনালের রায় নিয়ে অনেকেই নানা রকম কথা বলছে। আপনারা আসামিদের সর্বোচ্চ শাস্তি দেখছেন, আর আমি দেখেছি শেখ হাসিনার নির্দেশে মাত্র 20 দিনে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। আমি দেখেছি 30,000 মানুষ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। কাজেই শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয়। আপনারা যারা সমালোচনা করেন তারা কি এগুলো দেখেননি? এদিকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জনগণ দেশের মালিকানা ফিরে পেয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মাধ্যমে জনগণ দেশের মালিকানা ফিরে পেয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত রায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করা হয়েছিল, তখন সারা বাংলাদেশের 95% মানুষ চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন। কিন্তু ফ্যাসিস্ট সরকারের বর্তমান পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ওয়াজেদ তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করেন। তিনি চিন্তা করলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকে তাহলে হয়তো তার মসনদ টিকে থাকতে নাও পারে। যে কারণে আদালতের মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করলেন। শুক্রবার বিকেল 3টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পুগলা ধিতপুত বনমালী মন্দিরে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়েছে শত সহস্র নেতাকর্মী, অনেকেই ক্রসফায়ার, গুম, খুন সহ জেল জুলুমের শিকার হয়েছেন। সর্বশেষ গণ অভ্যুত্থানে 2000 মানুষ জীবন দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার তথা ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য। গতকাল ছিল বাংলাদেশের স্বাধীনতার পরে স্মরণীয় একটি দিন। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন রিভিউ পিটিশনের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন। আমরা মনে করি দেশের মালিক জনগণ মালিকানা ফিরে পেয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের মাধ্যমে।